সো প্রথম দেখো এই প্রবলেমটা একটু দেখি আমরা ভালো করে, যে এখানে হচ্ছে পাশাপাশি তিনটা পাত্র রাখা আছে। সেই পাত্রগুলোর নাম দেয়া আছে, একটা হচ্ছে এ পাত্র, একটা বি পাত্র, একটা হচ্ছে সি পাত্র। এখন একটু দেখো এই এ পাত্রের ভিতরে আমাদের যে দ্রবণ দেয়া আছে সেটা হচ্ছে MN2, মানে এখানে যে সল্টটা দেয়া আছে সে সল্টের ক্যাটায়নের পার্টটা হচ্ছে M আর অ্যানায়নের পার্টটা হচ্ছে N। সো এটা জাস্ট প্রতীকী নাম, এটা নিয়ে মাথা ঘামানো কোনো কিছু নেই এখানে, জাস্ট অন্য কোনো মানে মৌলকে বোঝানো হচ্ছে না, এটা প্রতীকী নাম। সো হচ্ছে MN2 দেয় আমরা একটা সল্টকে বোঝানো হচ্ছে। সে সল্টের হচ্ছে 20°C তাপমাত্রায় অসম্পৃক্ত দ্রবণ আছে এবং 15 ml, এবং সেই সল্টের যে ঘনমাত্রা দেয়া আছে 5 × 10⁻⁵ মোলার। এবং হচ্ছে আরেকটা দেখো বি পাত্রে কি করা হয়েছে, আচ্ছা ওইটা পরে, আগে সি পাত্রটা দেখো। 20°C তাপমাত্রায় আমাদের XY লবণ নেওয়া আছে, XY লবণের দ্রবণ। এবং এই XY দ্রবণে তোমার হচ্ছে এই আয়তনটা হচ্ছে তোমার 10 ml, এবং হচ্ছে ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি এর ক্ষেত্রে। এখন কি করা হয়েছে, এই এ পাত্রকে এবং সি পাত্রকে যদি একসাথে মিশানো হয় তাহলে আসলে আমাদের আহ নতুন যে দ্রবণটা পাওয়া যাবে, সেই দ্রবণে আমাদের কোশ্চেনটা দেখো, আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা, নতুন যে দ্রবণটা পাওয়া যাচ্ছে সেই দ্রবণে আমাদের MY2 এর অধক্ষেপ পড়বে কিনা সেটা বের করবো আমরা। সো লাস্ট ক্লাসের কনসেপ্টটা যদি তোমরা ভালো করে একটু খেয়াল রাখো, এখানে আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে KIP বা আয়নিক গুণফল বের করা, এবং আয়নিক গুণফলের সাথে আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফলকে আমরা কম্পেয়ার করব, দেন এই কম্পেয়ার থেকে আমরা হচ্ছে বলতে পারবো যে অধক্ষেপ পড়বে কিনা। সো অ্যাকচুয়ালি আমরা এই অঙ্কটা করতে লাস্ট ক্লাসে কনসেপ্ট ইউজ করব। আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেন সলভ করার আগে গ নাম্বার কোশ্চেনটা দেখি, যে বলা হয়েছে এই পাত্রের লবণটির দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। দেখো ইনফরমেশন তোমাকে দিয়েই দিছে কোশ্চেনে, তোমরা যদি রোমান 1টা খেয়াল করো, দেখো এ পাত্রের ভিতর লবণ কোনটা আছে, Mn2। সেই Mn2 এর দ্রাব্যতার মান অলরেডি দিয়ে দেওয়া আছে, কিসে দিয়ে দেওয়া আছে, মোল পার লিটার, অর্থাৎ মোলার দ্রাব্যতা দেওয়া আছে। তাই তোমাদের হচ্ছে খুব সহজে এখান থেকে দ্রাব্যতা গুণফল বের করতে পারবো আমরা। তো আমরা যদি ইকুয়েশন লিখে ফেলি, যেহেতু আমাদের এটা বোর্ডের কোশ্চেন, আমরা তো হচ্ছে আর ছোট করে সেভাবে সলভ করতে পারবো না, আমাদের ডিটেইলে সলভ করতে হবে। মানে হচ্ছে তোমাদের সবকিছু লিখে লিখে সলভ করতে হবে, এক লাইনে সলভ করে দিলে আসলে টিচাররা ঠিক মতো নাম্বার দিতে চাবেন না। সো এটা হচ্ছে সল্টের সলিড ফর্ম, সেই সলিড থেকে আমাদের কি হচ্ছে M2+, অর্থাৎ দেখো এই যে এই নাম্বারটা এখানে M2+, প্লাস হবে আমাদের অ্যাকুয়াস সলিউশনে আমাদের হবে 2N মাইনাস অ্যাকুয়াস। সো এটা পাচ্ছি আমরা। এখন একটু খেয়াল করি, এখানে যদি তোমার হচ্ছে সাম্যাবস্থায় এস মোল পার লিটার যদি বিয়োজিত হয়, তাহলে এখানে এস মোল উৎপন্ন হবে, এবং এখানে হচ্ছে 2S মোল উৎপন্ন হবে। সো এখান থেকে আমরা বলতে পারি এই এসি তো ছিল আমাদের মোলার দ্রাব্যতা, ঠিক না? সো এখান থেকে আমরা বলতে পারি কেএসপি এর ইকুয়েশনটা দাঁড়াচ্ছে আসলে M2+ এর ঘনমাত্রা ইনটু আমাদের এন এর ঘনমাত্রা। বাট এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের সমীকরণে এন মাইনাস এর সামনে সহগ 2 আছে, তার মানে আমাদের অবশ্যই এখানে পাওয়ারটা 2 হতে হবে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই, যেহেতু আমাদের এন মাইনাস এর আগে সহগটা 2 দেওয়া আছে, তার মানে অবশ্যই আমাদের এন এর পাওয়ারটা 2 হতে হবে। এবং যেহেতু M2+ এর আগে আমাদের সহগ 1, তাই আমাদের পাওয়ারটা 1, এই 1 দেয়া না দেওয়া তো একই কথা। সো এটা আমরা বুঝলাম, এখন আমরা ভ্যালুটা বসাই। আমাদের এখান থেকে দেখো M2+ এর ঘনমাত্রা পাচ্ছি হচ্ছে আমরা এস। সো এস থেকে আমরা বসা দিচ্ছি। আর দেখো এখানে একটা বিষয় তোমাদের কনফিউশন হতে পারে, যে আসলে এই যে 2N মাইনাস এর ঘনমাত্রা বলতেছি আমরা 2S, মানে এরকম মনে হতে পারে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি 2N মাইনাস এর ঘনমাত্রা না, এটা কিন্তু N মাইনাস এর ঘনমাত্রা। 2N হচ্ছে জাস্ট রেশিও, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশনের যে অনুপাতটা। বাট এটা কিন্তু তোমার টোটাল N মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে এখানে 2S, N মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে 2S, তাই এখানে আমরা N মাইনাস এর জায়গায় লিখলাম হচ্ছে 2S। ঠিক আছে, এটা N মাইনাস এর ঘনমাত্রা, সামনে 2 দেখে ভাবিও না যে এটা 2N মাইনাস এর ঘনমাত্রা, এটা আসলে N মাইনাস এর ঘনমাত্রা। এবং অলরেডি যেহেতু আমাদের উপরে পাওয়ার ছিল 2, সেই পাওয়ার 2টা আমরা এখানে লিখে ফেললাম। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে 4S কিউব। ঠিক আছে, কেএসপি এর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এই এসটা কি ছিল, এসটা কি ছিল বলতো সবাই? দ্রাব্যতা। দ্রাব্যতা, এক্স্যাক্টলি। সো এই এস এর ভ্যালুটা তোমার দেয়া আছে। সো এস এর ভ্যালুটা আমরা বসাই দেই 4 ইনটু, দেখো এস এর ভ্যালু বসালাম 0.0002 কিউব। সো এটা সলভ করলে হচ্ছে আমাদের কেএসপি এর মানটা চলে আসবে, অর্থাৎ আমরা দ্রাব্যতার গুণফল পেয়ে যাচ্ছি। সো একদমই ইজি, এটা একটা বোর্ডের কোশ্চেন। গ নাম্বারটা একদমই ইজি। আসো চলো ঘ নাম্বারটা সলভ করি আমরা। আচ্ছা, সো ঘ নাম্বারটা একটু দেখি, যে সি পাত্রে MY2 এর অধক্ষেপ পড়বে কিনা। চলো আগে সি পাত্রের ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, সাম্য বিক্রিয়াটা, যে আমাদের MY2, সেই MY2 তোমার সলিড ফর্মেটে আছে, সেখান থেকে আমি যখন ডিসলভ করব তোমার M2+ অ্যাকুয়াসে চলে যাবে, এবং আমাদের 2Y মাইনাস অ্যাকুয়াস উৎপন্ন হবে। ঠিক আছে, সেটা আমরা বুঝলাম। এখন দেখো আমাদের M2+ এর ঘনমাত্রা জানতে হবে এবং Y মাইনাস এর ঘনমাত্রা জানতে হবে, তখন আমরা সেখান থেকে আয়নিক গুণফল বের করে আসলে দ্রাব্যতা গুণফলের সাথে কম্পেয়ার করতে পারি। এবং একটা কথা তোমাদের লাস্ট ক্লাসে আমি বারবার বলছি, যে আয়নিক গুণফল ইনিশিয়াল অবস্থায় যদি আয়নগুলো গুণফল দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে যায়,
অর্থাৎ আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয় তাহলে আমাদের কি পড়বে, অধক্ষেপ পড়বে। এবং এখানে কতক্ষণ পর্যন্ত অধক্ষেপ পড়বে, যতক্ষণ পর্যন্ত আমাদের কেআইপি এর মানটা কেএসপি সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অধক্ষেপ পড়তে থাকবে। ক্লিয়ার সবার এই পয়েন্টটা? জি ভাইয়া। আচ্ছা, এবং এখানে কেআইপি এবং কেএসপি কিন্তু আমরা একইভাবে বের করি। সো আমাদের এখানে দরকার, যেহেতু ঘনমাত্রার কথা বলছি, প্রথমে দরকার M2+ আয়নের ঘনমাত্রা, তারপর আমাদের Y- আয়নের ঘনমাত্রা। এখন যদি একটু খেয়াল করো যে আমাদের এই যে বি পাত্র, অর্থাৎ সরি এটা হচ্ছে তোমার, ও আচ্ছা সি পাত্র, তার মানে এটাকে বলা হয়েছে তোমার সি, এটাকে বলা হয়েছে বি। আচ্ছা, এটা সি, এটা বি। তাহলে দেখো সি পাত্রে MY2, যখন আমরা সি পাত্রের ভিতরে এ এবং বি কে যোগ করছি তখন আসলে কি হচ্ছে বলতো, এখানে যখন MN2 যেটা আসলে এ পাত্র থেকে আসতেছে, XY যেটা আসলে বি পাত্র থেকে আসতেছে, এটা যখন আমরা যোগ করছি তখন আমরা পাচ্ছি এখানে MY2 প্লাস হচ্ছে আমাদের, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, শুধু MY2 টা পাচ্ছি। এটা নিয়ে আমাদের মেইন কনসার্ন, কারণ এটাই অধক্ষেপ ফেলবে। কখনো দুইটা আয়ন অধক্ষেপ ফেলে না একসাথে, একটাই ফেলে। এরকম কোন বিক্রিয়ায় সাধারণত একটাই তোমার অধক্ষেপ ফেলে। আচ্ছা, MY2 নিয়ে আমাদের মেইন কনসার্ন। এখন MY2 এর ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে M পার্ট, একটা হচ্ছে Y পার্ট। সো এই M পার্টটা কোথা থেকে আসছে আর Y পার্টটা কোথা থেকে আসছে সেটা আমাকে বলতে হবে। সো M পার্টটা কোন দ্রবণ থেকে আসছে, কেউ একজন বলো তো আমাকে। M2+ পার্টটা এটার জন্য কোন দ্রবণটা দায়ী? MN2 থেকে আসছে, এক্স্যাক্টলি। এই দ্রবণ তার থেকে। মানে আর হচ্ছে Y পার্টটা কোথা থেকে আসছে? ওই পার্ট হচ্ছে XY পার্ট থেকে আসছে। XY থেকে আসছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, M2+ পার্টটা আসছে আমাদের এ থেকে, আর Y- পার্টটা আসছে বি থেকে। সো এখানে আমার কাজ হচ্ছে, আমি তোমাদের গত ক্লাসে একটা কনসেপ্ট দেখাইছি যে যে মোল সংখ্যা দ্রবণের আগে এবং পরে কখনোই চেঞ্জ হবে না, মোল সংখ্যা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তার রিজনটা খুবই ক্লিয়ার, আমি তোমাদের জাস্ট একটা সিমুলেশন দিয়ে এই জিনিসটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। একটা সেকেন্ড, যাতে তোমাদের ইন ফিউচার আর কনফিউশন না হয়। আচ্ছা, এটা একটু দেখি আমরা। সো এখানে দেখো শুরুতে ধরো আমাদের টেবিল সল্ট, ঠিক আছে। শুরুতে আমি টেবিল সল্ট হচ্ছে ধরলাম হচ্ছে তোমার কয়টা ঢালতেছে, এখানে দেখো ডান পাশে হচ্ছে উপরে তোমার পরিমাণটা দেয়া আছে। ধরলাম হচ্ছে আমাদের 86টা টেবিল, মানে এখানে আসলে 86টা সোডিয়াম প্লাস এবং 86টা ক্লোরাইড মাইনাস আছে। সো আমি যখন এখানে আবার পানি ঢালছি, অর্থাৎ যখন দ্রবণের আয়তন বেড়ে যাচ্ছে, এক্সট্রা যখন পানি অ্যাড করছি, এখানে কিন্তু কোনোভাবেই তোমার মোল সংখ্যা বাড়তেছে না। এখানে যে আমরা টা বলতেছে 86টা, তার মানে ক্লোরিন 86টা, এই টা দ্বারা একটা নির্দিষ্ট মোল সংখ্যাকে বোঝানো হচ্ছে, যেটা আমরা ইজিলি ঐকিক নিয়ম থেকে বের করতে পারি। আমরা যখন অ্যাডিশনাল পানি অ্যাড করলাম, অর্থাৎ যখন দ্রবণের আয়তন বেড়ে গেল কিছুটা, তখনও কিন্তু আমাদের মোল সংখ্যার কোনো চেঞ্জ হলো না। তার মানে মোল সংখ্যা দ্রবণে যোগ করার আগে এবং পরে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। স্টিল আমাদের এই দ্রবণের ভিতরে যে কয়টা সোডিয়াম প্লাস আগে যে কয়টা ছিল, সে কয়টা এখনো সে কয়টাই আছে। ক্লোরিন মাইনাস আগে যে কয়টা ছিল এখন সে কয়টাই আছে, কোনোভাবে মোল সংখ্যা চেঞ্জ হয় নাই। বাট কি হয়েছে দেখো, দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে। ঘনমাত্রাতে আমরা কি বলছি, ঘনমাত্রাতে আমরা কি বুঝি, যে 1 লিটার আয়তনে কত মোল দ্রব্য আছে। তো দেখো এখানে যখন তুমি স্পেসটা বাড়ায় দিচ্ছ, অর্থাৎ দ্রবণের আয়তনটা বাড়ায় দিচ্ছ, তখন আসলে 1 লিটারের ভিতরে ধরলাম এতটুকু, তাহলে এখানে আসলে অনেক ছোট অ্যামাউন্ট, মানে এখানে আসলে দ্রবণের আয়তনটা খুবই ছোট, কারণ পাশে তুমি 10⁻⁻23 দেখে বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি আসলে কত ছোট। ধরলাম এতটুকু ইউনিটকে আমি এক একক ধরলাম, এতটুকু ইউনিটকে আমি, একটু মাউস কার্সারটা খেয়াল করো, এতটুকু ইউনিটকে ধরো আমি এক একক ধরলাম। সো এই এক এককের ভিতরে তোমরা যখন দ্রবণের আয়তন বাড়া দিচ্ছ তখন অবশ্যই স্বভাবতে মোল সংখ্যা কমে যাবে, কারণ স্পেস বেড়ে গেছে, এখানে আয়তন বেড়ে গেছে। সো আয়নগুলো আরো একটা একটা থেকে বেশি দূরে দূরে অবস্থান করতে পারবে, তখন আসলে ঘনমাত্রাটা কমে যাবে। এইটুকু সবাই বুঝছি আমরা ক্লিয়ারলি। আচ্ছা, একদমই সোজা ছিল। জাস্ট তার মানে বুঝতে পারতেছো দ্রবণের আগে এবং পরে মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে। সো আমরা এখানে কি করতেছি, আমাদের যেহেতু M2+, এখান থেকে M2+, এটা যেহেতু একটা তীব্র একটা অধিক দ্রবণীয় লবণ, সো M2+ কি করবে, সাথে সাথে বিয়োজিত হয়ে আমাদের M+ এবং 2N- উৎপন্ন করবে। এটা আমাদের অ্যাকুয়াস, এটা আমাদের অ্যাকুয়াস, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সলিড। সো M2+ এর মোল সংখ্যা বের করে ফেলি। কেমনে মোল সংখ্যা বের করবো, এটা একদমই সহজ। কেউ একজন বলো তো মোল সংখ্যা কিভাবে বের করবো M2+ এর? S into V, ভাইয়া। এক্স্যাক্টলি, S ইন্টু ভি, বাট ভিটা কি কিসে রাখতে হবে, অবশ্যই লিটারে রাখতে হবে, তাহলে তো মোল পার লিটারে লিটারে, রাখতে হবে। পার লিটার এবং লিটার কাটাকাটিকে শুধু মোল পড়ে থাকবে। সো এইভাবে আমরা কাজটা করতে পারি। আমরা কি করতে পারি, Mn2 এর মোল সংখ্যা বের করতে পারি, যেটা হচ্ছে আমাদের 15 ml, ml কে লিটারে কনভার্ট করো, 10⁻³ লিটারে কনভার্ট হয়ে গেল, সেটাকে আমি মোলার দিয়ে গুণ করছি। সো তোমার মোল পড়ে থাকলো। এখন তোমরা একটু আমাকে বলো, যেহেতু আমাদের Mn2 এর রেশিও মানে 1:1 রেশিওতে আছে, তার মানে অর্থাৎ M2+ এর আসলে মোল সংখ্যা কত উৎপন্ন হবে Mn2 থেকে? সেম না? সেম হবে। এক্স্যাক্টলি সেম, যেহেতু তোমার 1:1 রেশিওতে আছে, এবং যেহেতু এটা তীব্র দ্রবণীয় লবণ, শক্তিশালী লবণ, তার মানে পুরোটাই ডিসলভ করে যাবে। সো 1:1।
আর অবশ্যই বুঝতে পারতেছো আমাদের n মাইনাস এটা ডাবল উৎপন্ন হবে, কারণ 1:2 রেশিওতে আছে। একটা mn2 থেকে যদি দুইটা n মাইনাস উৎপন্ন হয়, তাহলে অবশ্যই এত মোল mn2 থেকে এত মোল ইনটু 2 আমাদের n মাইনাস উৎপন্ন হবে। এতটুকু ক্লিয়ার? সো এটা পেলাম আমরা মোল সংখ্যা। বাট যখন আমরা যেটা করতেছি দেখো, তার মানে এটাই হচ্ছে আমাদের m2 প্লাস এর মোল সংখ্যা। সো এই মোল সংখ্যা তুমি যখন নতুন দ্রবণে অ্যাড করতেছো, নতুন সলিউশনে দিচ্ছ, তখন আসলে কি হচ্ছে দেখো তো, আমাদের ইনিশিয়ালি ছিল হচ্ছে আমাদের 15 ml, ইনিশিয়ালি ছিল আমাদের 15 ml, আর ফাইনালি হয়ে গেল আমাদের 10 ml। মানে ইনিশিয়াল এ পার্টটা ছিল 15 ml আর বি পার্টটা ছিল 10 ml। সো 15 প্লাস 10 এটা হয়ে যাবে 25 ml নতুন আয়তন। তোমরা তো বুঝতেই পারতেছো, ওখানে যেমন পানি অ্যাড হ্যাঁ, করলাম, আপনি এখানে কি বোর্ডে কিছু লিখছেন? না 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 না, লিখি নাই এখনো। আচ্ছা, সো এটা হলো তোমার মোল। সেই মোলকে কি দিয়ে ভাগ করতে হবে? তোমার বেশি লেখাটা কি বেশি ছোট দেখা যাচ্ছে তোমাদের? না ভাই, জুম করে দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দেখো 25, আমরা এটাকে কিসে কনভার্ট করব? যেহেতু আমাদের 15 আর 10 দ্রবণের আয়তন তোমাদের হয়ে যাচ্ছে 25 ml। সো 15 আর 10 25 ml, এই ml কে লিখতে পারি 10⁻³ লিটার, ঠিক আছে? দেন এটা পেয়ে গেলাম আমরা m2 প্লাস এর ঘনমাত্রা। এ পর্যন্ত ক্লিয়ার সবার? বুঝছি আমরা ঘনমাত্রা কেন বলতেছি, কারণ উপরে মোল আছে, নিচে লিটার আছে, মোল পার লিটার। ক্লিয়ার? বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এই কাজটা আমরা হচ্ছে এখন থেকে আরেকটা শর্টকাট মেথডে করতে পারি। সেটা হচ্ছে আমরা আর আলাদা করে মোলে কনভার্ট করলাম না। মোলের বিষয়টা তো তোমাদের ক্লিয়ার, যে আসলে মোল সংখ্যা দিয়ে করলে তোমাদের অলওয়েজ সেফ জোনে থাকলাম। বাট এই প্রসেসটা তোমার অলওয়েজ সেফ, এখানে কোনো রকম কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার রিজনটা হচ্ছে দেখো, ভাইয়া ওইটা V1 S2 ওইটা সূত্রটা না? এক্স্যাক্টলি এই সূত্রটা এখন ব্যবহার করবো। বাট এই সূত্রটা কিভাবে আসতেছে সেটা আমি তোমাদের এক্সপ্লেন করতেছি এখন। S1V1 = S2V2 বা লঘুকরণ সূত্র আমরা এখন ইউজ করব। এখন তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের V এর আয়তন যাই থাকুক, ml থাকুক বা লিটার থাকুক, উপরে নিচে যদি সেম থাকে সেটা তো গায়েব হয়ে যাচ্ছে কাটাকাটি গিয়ে। উপরে যদি ml থাকে, নিচেও যদি ml থাকে, সেটা তো অটোমেটিক কাটাকাটি গিয়ে গায়েব হয়ে যাচ্ছে। বাট পড়ে থাকতেছে কি তখন বলতো? মোলার পার্টটা পড়ে থাকতেছে। অর্থাৎ দেখো, মানে আমাদের যদি জাস্ট এই জিনিসটা একটু এইভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, এটা তো বুঝলাম তোমরা। সো এখানে ধরো আমরা কি করলাম, উপরে বসালাম হচ্ছে 15 ml, ঠিক আছে? ইকুয়াল টু দিয়ে লিখছি, উপরে বসালাম হচ্ছে 15 ml, আর এখানে হচ্ছে আমাদের যে ঘনমাত্রা সেটা কি ছিল? 5 × 10⁻⁻5 মোলার, ক্যাপিটাল এম, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের দুইটা যোগফল দ্রবণের, অর্থাৎ 25 ml। দেখো এই 25 ml আর 25 ml, মানে এই যে নিচের ml এবং উপরের ml, 25 ml এর ml এবং 15 ml এর ml, তোমার হচ্ছে কাটাকাটি গিয়ে তোমার পড়ে থাকতেছে শুধু মোলার পার্টটা। সো অ্যাকচুয়ালি তুমি যেটা করতে পারো, এখানে অ্যাকচুয়ালি সূত্রটা দেখো কি হয়ে যাচ্ছে। তুমি এটাকে যদি একটু খেয়াল করো, সো এটাকে আমরা কি লিখতে পারি বলতো? উপরে S1V1 ডিভাইডেড বাই V2 ইকুয়ালস টু ধরলাম S2। এই S2 টা হচ্ছে তোমার পরিবর্তিত ঘনমাত্রা, যেটা অ্যাকচুয়ালি তুমি যখন অতিরিক্ত পরিমাণ আরো এক্সট্রা যখন দ্রবণ অ্যাড করছো, তখন আসলে লঘু করতেছো, সেই লঘুকরণে তোমার ঘনমাত্রা। আর এই V2 টা হচ্ছে তোমার দুইটা আয়নের ঘনমাত্রা যোগফল। সো এটাই দাঁড়াচ্ছে না, বেসিক্যালি বিষয়টা কিন্তু সেম। আগে কিন্তু দেখো, তোমার 10⁻³ যেটাকে তুমি ml কে লিটারে কনভার্ট করছো, নিচেও তুমি ml কে লিটারে কনভার্ট করছো। সো 2 10⁻³ 2 10⁻³ তো এমনি ক্যান্সেল হয়ে গেল। সো আলটিমেটলি তুমি যদি জাস্ট এই কাজটা করো, যে উপরে তুমি ঘনমাত্রাকে আয়তন দিয়ে গুণ করলা, নিচে হচ্ছে আয়তন দিয়ে ভাগ করলাম, সেটা হচ্ছে নতুন আয়তন। বাট তোমাকে খেয়াল রাখতে হবে যে উপরের আয়তন এবং নিচের আয়তন যে এককটা, উপরে যদি ml থাকে, নিচেও ml থাকতে হবে, উপরে লিটার থাকলে নিচেও লিটার থাকতে হবে, না হলে কিন্তু হবে না। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সবার ক্লিয়ার? সো তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে মোল সংখ্যা বের করে করতে পারো, মোল সংখ্যা বের করে তুমি ঘনমাত্রা বের করলে আলাদা করে। আরেক ভাবে করতে পারো, জাস্ট আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করলাম বা গুণ করলাম, এই যে এই দুটাকে গুণ করলাম, আর কি করলাম, দেন হচ্ছে আমরা টোটাল আয়তনটাকে ভাগ করলাম এই দুটা থেকে। ক্লিয়ার? সবাই বুঝছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের M2 প্লাস এর ঘনমাত্রা। তাহলে আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে বলি M2 প্লাস এর ঘনমাত্রাটা কত আসে। এটা আস্তে আস্তে হচ্ছে তোমার 15 × 5 × 10⁻⁵ ডিভাইডেড বাই হচ্ছে তোমার 25। তাহলে ঘনমাত্রাটা দাঁড়াচ্ছে আমাদের 3 × 10⁻³ 3 3 × × 10⁻⁵ এটা হচ্ছে M2 প্লাস এর ঘনমাত্রা। ঠিক সেম ভাবে আমাদের এখানে এই দ্রবণে অবশ্যই y মাইনাস এর ঘনমাত্রা লাগবে। সো y মাইনাস এর ঘনমাত্রা আমরা কিভাবে বের করতে পারি? সো y এর ক্ষেত্রে দেখো, y এর কনসেন্ট্রেশন যেহেতু x y এর সাথে y 1:1 রেশিওতে আছে, তাই আমাদের এক্সট্রা কোনো কিছু গুণ করতে হচ্ছে না, নাহলে গুণ করতে হতো কিন্তু, যদি রেশিওটা চেঞ্জ হয়ে যেত। 10 কে, এই যে দেখো এখানে কি হবে, 10 কে আমি 0.1 দিয়ে গুণ করছি, দেন ভাগ করব কত দিয়ে বলতো? এই ডিজিটটাকে 10 × 0.1 কে
ভাগ করব কত দিয়ে? পরিবর্তিত আয়তন পেতে চাইলে 25 দিয়ে, এক্স্যাক্টলি। সো এই দুইটার গুণফলকে আমি 25 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো 10 × 0.1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 25। সো তোমার হচ্ছে ml কাটা চলে যাচ্ছে, অবশ্যই তোমার এখানে আমাদের মোলার ইউনিটটা পড়ে থাকবে। সবাই বুঝছি এ পর্যন্ত? একদমই সহজ ম্যাথ ছিল। সো যেহেতু ম্যাথটা একটু কনসেপচুয়াল, এই জন্য বারবার এক্সপ্লেন করছি। তাহলে y মাইনাসের ঘনমানটা পেলাম হচ্ছে 0.04, আর আমাদের m প্লাস এর ঘনমানটা কত পেলাম? m2 প্লাস এর ঘনমানটা m2 প্লাস পেলাম হচ্ছে 3 × 10⁻⁵, 3 × 10⁻⁵। এখন চলো আমাদের KIP বের করতে হবে। সো KIP এর মান আমরা কিভাবে বের করতে পারি? ঠিক KSP এর মতো KIP কত হবে? m2 প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু হবে আমাদের y আয়নের ঘনমাত্রা, পাওয়ার কত হবে? যেহেতু আমাদের এখানে সহগ 2 আছে, তার মানে পাওয়ার হবে আমাদের 2। সো m2 প্লাস আয়নের ঘনমাত্রা পাচ্ছি হচ্ছে আমরা 3 × 10⁻⁵, আর y মাইনাস আয়নের ঘনমাত্রা 0.04 হোল স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের KIP। সো আমরা একটু ক্যালকুলেটরে চেপে দেখি কত আসে ভ্যালুটা। 4.8 into 10⁻⁸। 4.8 × 10⁻⁸, এটা হচ্ছে আমাদের KIP এর ভ্যালু। সো এই KIP কে একটু KSP এর সাথে কম্পেয়ার করি। KSP ভ্যালু হচ্ছে 1.585 × 10⁻⁸। সো দুইটার পাওয়ারই -8, 10⁻⁸, বাট প্রথমে দেখো একটা 4.8, একটা 1.85, তার মানে অবশ্যই তোমার KIP ভ্যালুটা বড়। সো এখানে বলতে পারো KIP ইজ গ্রেটার দ্যান KSP। সো অবশ্যই বুঝতে পারতেছো, তার মানে এখানে অধক্ষেপ পড়বে। কতক্ষণ পর্যন্ত অধক্ষেপ পড়বে? যতক্ষণ পর্যন্ত তোমার আয়নগুলোর গুণফল KSP সমান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অধক্ষেপ পড়তে থাকবে। ক্লিয়ার? সবাই বুঝিয়ে ম্যাথটা? জি ভাইয়া। আচ্ছা, বেশিরভাগ বোর্ডের কোশ্চেন এই ধরনের ম্যাথ দিয়ে আসে আর কি। সো এটা আমরা বুঝলাম। এখন তোমাদের সেকেন্ড ম্যাথটা নিয়ে আসি। প্রত্যেকটা ম্যাথ এত ডিটেইল এক্সপ্লেন করা লাগবে না, তোমরা বেসিক জিনিসটা বুঝে গেলে ইনশাআল্লাহ এই ম্যাথগুলো কষ্ট হবে না, তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলতে পারবো। আর হয়তো ডাব্বতার ম্যাথ নিয়ে আর সর্বোচ্চ 2টা ক্লাস লাগতে পারে, কারণ পিএইচ এর সাথে রিলেশন দেখাতে হবে তোমাদের, তারপরে সাম্যাবস্থায় কিভাবে আমরা ঘনমাত্রা বের করতে পারি, আরো বেশ কিছু জটিল কনসেপ্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি এইচএসসি এর জন্য খুব একটা কাজে দিবে না, বাট ওই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে আমরা অ্যাডমিশনের ম্যাথ গুলো যদি কঠিন হয় কোশ্চেন, দেন আমরা ওগুলো অ্যান্সার করতে পারবো। ওই জন্য তোমাদের আরো বেশ কিছু দিন, আরো 2টা ক্লাস হয়তো আমরা প্র্যাকটিস করতে হবে। সো এই কোশ্চেনটা দেখো, একদমই সহজ। পাত্র 1-এ তোমার জিঙ্ক সালফেটের দ্রবণ দেয়া আছে, আর পাত্র 2-তে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেয়া আছে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক সালফেটের দ্রবণের দিকে খেয়াল করো, এবং জিঙ্ক সালফেটে দেখো তোমার 50 ml এবং 6 × 10⁻⁴ মোলার, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছো সেম কোশ্চেন তোমাকে বলছে যে উদ্দীপকের আলোকে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হিসাব করো। একদমই সহজ। দেখো জিঙ্ক হাইড্রোক্সাইডে তোমার দ্রাব্যতা গুণফল দেয়া আছে। সো এটার বলো তো কেএসপি ইকুয়েশনটা কুইকলি বলো, কেএসপি কত হবে? জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে হাইড্রোক্সাইড মাইনাস হোল স্কয়ার হবে। 4s স্কয়ার, s⁴। 4s কিউব হবে, 4s কিউব, 1⁴ মানে আমি তো শর্টকাট ইউজ করে দেখাচ্ছি, বাট তোমরা করবা তো এইভাবে অবশ্যই। ওই জন্য তোমাদের একটু ডিটেইলে দেখালাম, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা তখন অবশ্যই এইভাবে লিখবা। কোনো শর্টকাট এইচএসসি তে এরকম ছোটখাটো শর্টকাট ইউজ করার দরকার নেই, ওগুলো এমসিকিউ তে ইউজ করি। যত শর্টকাট, মানে অত শর্টকাটের উপর ডিপেন্ডেন্ট হওয়াটা উচিত না, বাট এই শর্টকাটটা হচ্ছে একদম অথেন্টিক শর্টকাট, মানে এটা এটা সব কন্ডিশনে তোমার ট্রু হবে। সো আমি বেশি শর্টকাট শিখাবো না তোমাদের, বেশি শর্টকাট শিখালে আসলে বিষয়টা খারাপ হয়। সো যেই শর্টকাট গুলো তোমাদের জন্য বেশি দরকার, জাস্ট ধরায় দেওয়া যে এইটার মধ্যে এরকম একটা সিমেট্রি বা একটা প্যাটার্ন আছে, জাস্ট প্যাটার্নটা ধরায় দেন। বাট এমন কোনো শর্টকাট শিখাবো না যে শর্টকাটের লিমিটেশন আছে, যে কোশ্চেন ঘুরায় দিলে সেই শর্টকাট আর কাজ করবে না। সো এরকম কোনো শর্টকাট শিখাবো না। জিঙ্ক হাইড্রোক্সাইডের আমরা সাম্য বিক্রিয়া দেখলাম। এখানে দেখো সেম ভাবে আমরা যদি কেএসপি ইকুয়েশনটা লিখি প্রপারলি, দেন কেএসপি দাঁড়াবে তোমার 4s কিউব। সো 4s কিউব এর মান হচ্ছে তোমার 10⁻⁻17। দেখো এই যে দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে এখানে, কেএসপি মান দেয়া আছে আমাদের 10⁻⁻17। সো এই যে ভ্যালুটা, তার মানে এখান থেকে খুব সহজে এস এর মানটা বের করতে পারবা। সো এস ইকুয়ালস টু হবে তোমার রুট ওভার, এখানে তোমার হবে হচ্ছে 3, দেন এখানে হচ্ছে কিউবিক রুট যেটাকে বলতেছি, সো 10⁻⁻, তোমার হচ্ছে 17 ডিভাইডেড বাই হচ্ছে 4। সো এখান থেকে হচ্ছে তুমি এস এর ভ্যালুটা বের করে ফেললাম। সো একদমই সহজ ছিল। এটা হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনটা। আর ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, আমাদের পাত্র 1 আর পাত্র 2 দ্রবণটিকে একত্রে বিস্তৃত করলে কোন ধরনের অধক্ষেপ পড়বে। সো দেখো দ্রাব্যতা গুণফল যেহেতু জিঙ্ক হাইড্রোক্সাইডের দেয়া, এখানে কিন্তু বলে নাই কোন সল্টটা অধক্ষেপ ফেলবে, বাট যেহেতু দিছে দ্রাব্যতা গুণফল দিয়েই দিছে তোমার জিঙ্ক হাইড্রোক্সাইডের, সো বাই ডিফল্ট এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডকে আমাদের কনসিডার করতে হবে। আচ্ছা,
সো জিঙ্ক হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমাদের ফার্স্টে দরকার জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, সেটা আমরা কোথা থেকে ভাইয়া পাবো? এখানে অবশ্যই জিঙ্ক হাইড্রোক্সাইডটা আমরা কেন কনসিডার করব? আচ্ছা, হ্যাঁ আপু, এখানে দেখো তোমার জিঙ্ক হাইড্রোক্সাইডে কি দেয়া আছে, কেএসপি ভ্যালু দেয়া আছে না? তোমাকে কিন্তু অন্য যে কোনো, এটার সাহায্যে ওগুলার কাজ করবে। না না না, জিঙ্ক হাইড্রোক্সাইডে যে কেএসপি ভ্যালু দেয়া আছে এটাই তোমার একটা ক্লু। মানে তোমার যদি, মানে আমি যেহেতু তোমাদের এখনো হচ্ছে থিওরিটিক্যালি তোমাদের কোন লবণগুলো বেশি দ্রবণীয়, কোন লবণগুলো দ্রবণীয় না, সেটা এখনো দেখাইনি, সেটা ইনশাল্লাহ 2-3 ক্লাস পরে দেখাবো। এখন ম্যাথের উপর বেশি ফোকাস করতেছি। তোমার যদি জিঙ্ক সালফেট এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়, তাহলে এখানে তোমার উৎপন্ন হবে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড আর আমাদের সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট হচ্ছে আমাদের দ্রবণীয় একটা সল্ট, এবং জিঙ্ক হাইড্রোক্সাইডের মধ্যে তোমার জিঙ্ক হাইড্রোক্সাইড হচ্ছে স্বল্প দ্রবণীয়। এখন এটা কেন স্বল্প দ্রবণীয়, এই ধরনের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে ধারণাগুলো ক্লিয়ার করব। বাট যেহেতু তোমার জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেয়া আছে, সো এটা হচ্ছে তোমার জন্য একটা ইম্পর্টেন্ট ক্লু। তার মানে তুমি জিঙ্ক হাইড্রোক্সাইডের কেআইপি মান বের করবা। সোডিয়াম সালফেট, ধরো তুমি জানো সোডিয়াম সালফেট হচ্ছে আহ অধিক দ্রবণীয়, বাট সোডিয়াম সালফেট ধরো জানো না, এখানে একটা আননোন সল্ট, বাট ওইটা নিয়ে তোমার ভাবাই লাগবে না, কারণ ওটা কেএসপি ভ্যালু দিয়েই দেয় নাই। বুঝছো? বুঝছো আপু এবার? সো কোশ্চেনের ডাটা থেকে তোমাকে স্মার্টলি চিন্তা করতে হবে যে আসলে তুমি কোনটার কেআইপি ভ্যালু বের করবা। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট ম্যাথে দেখবো আমাদের দুইটা ইনফরমেশন দেয়া আছে, ওই জন্য আরেকটা ম্যাথ তোমাদের জন্য রাখছি। তো দেখো এখানে আমাদের দরকার জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা, একদম ইজি ভাবে আমরা বের করে ফেলতে পারবো। তো যেহেতু এতক্ষণ আমরা আগের ম্যাথে একটু বেশিক্ষণ ধরে এটা নিয়ে কথা বলছি, আমরা 15কে 50কে কি দিয়ে গুণ করলাম? ঘনমাত্রা দিয়ে গুণ করলাম, দেন ভাগ করলাম কত দিয়ে? দেখো দুইটা দ্রবণ যোগ করলে কত হয়? 40 আর 50। দ্রবণের আয়তন কত হবে? কুইক কুইক কুইক। ভাইয়া এটা 400 লেখা না? না না, 40 লেখা। দ্রবণের আয়তন কত হবে? পরিবর্তিত আয়তন 90 ওই 90, এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে তোমার জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা। সো এটা নিয়ে কারো ডাউট নেই আশা করি। আচ্ছা, সো এটা হচ্ছে জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা। আর OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে একটু দেখো তো। OH মাইনাস আয়নের ঘনমাত্রা ক্লু দেয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসবে। সো এখানে হবে তোমার 40 ইনটু, এখান থেকে যেটা কাজটা করতে হবে তোমার 40 ইনটু তোমার 0.05 ডিভাইডেড বাই কত হবে? 90 হবে। সো এটা হচ্ছে আমার OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এখন কি আছে বলো, আমরা যদি KIP এর ইকুয়েশনটা লিখি, তাহলে আমাদের কি লিখতে হবে ইকুয়েশনটা? অবশ্যই বুঝতে পারতেছো আশা করি যে আসলে এইখানে একটা জিনিস ভুললে চলবে না, যে যেহেতু আমাদের সাম্য বিক্রিয়া, অর্থাৎ এখানে যেহেতু আমাদের সাম্য বিক্রিয়াতে এই বিক্রিয়াটা যদি আমরা কমপ্লিট করি, জিঙ্ক 2+ এবং হচ্ছে 2OH মাইনাস হচ্ছে, তার মানে যেহেতু OH মাইনাস এর সহগ যেহেতু 2, তার মানে অবশ্যই স্কোয়ার দিতে ভুলো না আবার। সেখানে জিঙ্ক 2+ এবং হচ্ছে আমাদের OH মাইনাস, উপর অবশ্যই স্কোয়ার দিতে হবে। এখন কাজটা করো, জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা কত ছিল? সো আমি আর ক্যালকুলেটর টেপে টিপে বের করতেছি না, এইটা ইনটু গুণ হবে আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রা। সেটা কত ছিল? আশা করি এই ভ্যালুটা। সো এটা আমি কপি করে আনলাম এখানে, সেটা হচ্ছে এই ভ্যালুটা। তাই এটার উপর হচ্ছে আমরা স্কোয়ার করে দিচ্ছি। তো এখন ক্যালকুলেটর চাপলে তুমি দেখবা যে KIP এর একটা ভ্যালু আসবে, যে ভ্যালুটা আমার KSP ভ্যালুকে অতিক্রম করে গেছে। তার মানে তোমার হচ্ছে এখানে কি হবে? অধঃক্ষেপ পড়বে। ক্লিয়ার? সবাই বুঝছি আমরা? সবাই বুঝছি ঠিক মতো? আচ্ছা, জি ভাইয়া। সো এটা যদি বুঝে জি থাকে, ভাইয়া। এর পরে ম্যাথটা আসলে কোনো ব্যাপারই হবে না। বাট আজকের ক্লাসে হয়তো পসিবল হবে না, একটা বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ, যেটা বুঝাইতে হয়তো 15 মিনিটের মতো সময় লাগতে পারে। ওই ম্যাথটা আজকের ক্লাসে হয়তো পসিবল হবে না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওটা নিয়ে কথা বলতে পারবো। বাট আমি তোমাদের এই লিঙ্কটা যখন যদি ক্লোজ হয়ে যায়, আমি সেম লিঙ্কে আবার তোমরা জয়েন করবে, যেহেতু শুরুতে একটু গল্প করছি আমরা, সেজন্য সেম লিঙ্কে জয়েন করিও। আমরা হচ্ছে এই লিঙ্কটা ক্লোজ হয়ে গেলে আর কি আমরা হচ্ছে আরো 15-20 মিনিট এডিশনাল টাইম নিব আর কি। আচ্ছা, এইটা একটু দেখি, এই ম্যাথটা। এই ম্যাথটা দেখো, আমাদের একটা লবণ দেয়া আছে Mn লবণ, Mn সল্ট দেয়া আছে, একটা সল্ট দেয়া আছে PQ, এবং Mn সল্টের হচ্ছে তোমার আয়তন নিয়ে কোনো কথা বলে নেই। দুইটা পাত্রই, পাত্র 1 আর পাত্র 2, কোনোটারই তোমার আয়তন দেয়া নাই এখানে, কোনোটারই তোমার আয়তন দিয়ে দেওয়া হয় নাই। আর আমাদের এখানে Mn এর ঘনমাত্রা দেয়া আছে 0.3 মোলার, আর PQ এর ঘনমাত্রা দেয়া আছে 0.01 মোলার। আচ্ছা, এখন এই ডাটা থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি? সো এখান থেকে দেখো, আমাদের দেখো ডান পাশে দুইটা আয়নেরই ঘনমাত্রা দেয়া আছে। একটা হচ্ছে দেখো ঘনমাত্রা না, সরি, দ্রাব্যতার গুণফল দেয়া আছে। একটা হচ্ছে আমাদের MQ, একটা হচ্ছে আমাদের PQ। আচ্ছা, তোমরা জাস্ট আমাকে একটু কেউ একজন রিমাইন্ড করিও, যখন 1 মিনিটের মতো চলে আসবে একটা মিটিং টাইম, তখন আমাকে একটু বলিও, ঠিক আছে? কেউ একজন একটু বলিও।
সো এখানে দেখো পিসি ছাড়া তো এখানে মেবি বলা যায় না। 1 মিনিটের নিচে আসলে দেখা যাচ্ছে না উপরে টাইম যে শুধু কমতেছে। পিসিতেই দেখা যাবে, ফোনে আসে না এটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখো এম কিউ কেউ কি পিসিতে নাই এখানে? কেউ কি দেখতে পারছো না টাইম? আচ্ছা আচ্ছা, প্রবলেম নেই। দেখো এখানে দেখো দুইটা সল দেয়া আছে, একটা হচ্ছে এম কিউ, একটা দেয়া আছে পিএন, ঠিক আছে? আমরা যদি এখানে এম এন লবণের সাথে যদি পি কিউ লবণের এখানে বিক্রিয়া করাই, এম এন প্লাস পি কিউ, তাহলে এখানে জানো এখানে কি উৎপন্ন হবে সেটা সম্পর্কে হিন্ট দেয়া আছে তোমার এখানে। এম কিউ উৎপন্ন হবে, দেখো তার মানে এই পার্টের সাথে যাবে এই পার্টটা, সেখানে উৎপন্ন হবে তোমার এম কিউ। আর কি উৎপন্ন হবে বলতো? পিএন উৎপন্ন হবে। কেন উৎপন্ন হবে সেটা রিজন মানে সেটার ইনফরমেশন তোমার কোশ্চেনের ভিতরে লুকায় আছে। সো পিএন উৎপন্ন হবে। সো পি পার্টটা আসলে এখান থেকে, আর এন পার্টটা এখানে। পি ক্যাটায়ন আর এন হচ্ছে আমাদের অ্যানায়ন। সো আমাদের পিএন লবণ উৎপন্ন হচ্ছে, পিএন। এখন দেখো এখানে এম কিউ আর পিএন এই দুইটার মধ্যে দুইটা পার্ট আছে, মানে এম কিউ কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে এম প্লাস, আর এখানে পাচ্ছি হচ্ছে কিউ মাইনাস। ঠিক সেম ভাবে আমরা যদি পিএন কে ডিভাইড করি তাহলে পিএন থেকে আমরা দুইটা আয়ন পাবো অ্যাকচুয়ালি, একটা হচ্ছে পি প্লাস, একটা হচ্ছে এন মাইনাস। এখন তোমরা কেউ একজন বলো যে এইখানে আমাদের এম প্লাস এবং কিউ মাইনাস এর সোর্সটা কোনটা? এম কিউ। এম কিউ। সো এম কিউ mn এর সোর্স m mn আর পি কিউ এর আর কিউ মাইনাস এর সোর্স হচ্ছে পি কিউ সল্ট। পার্ট 2 নাম্বার। হ্যাঁ, পার্ট 2। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, এখন আমাদের দরকার হচ্ছে ঘনমাত্রা বের করা, রাইট? সো এখন একটু বুঝে থাকো, এখানে যেহেতু হচ্ছে তোমার পার্ট 2 হচ্ছে ঘনমাত্রার মান দেয়া নাই, না সরি ঘনমাত্রা না, সরি পার্ট 2 হচ্ছে আয়তন দেয়া নাই, বাট চোখের দেখে মনে হচ্ছে দুইটা পাত্রের আয়তন সমান। সো ওই দেখাটাকেই তোমাকে এখানে ওই চোখের দেখে বুঝতে হবে যে দুইটা পাত্রের যেহেতু আয়তন সমান, তুমি ধরলে আয়তনটা বি, ঠিক আছে, যেহেতু দেয়া নাই। আমরা কি এখনো কানেক্টেড আছি? ও আচ্ছা, আর 1.5 মিনিটের মতো আছে। সো পাত্র দুইটার আয়তনকে বাই ডিফল্ট ধরে নিলাম ভি, ঠিক আছে? সো আমরা কি করছি এখানে এম প্লাস এর ঘনমাত্রা বের করছি। সো এম প্লাস এর সোর্স কি? অবশ্যই পাত্র 1। সো পাত্র 1 এ দেখো আমাদের গুণ করছি 0.30 ইনটু আমাদের ভি ডিভাইডেড বাই কত হবে বলতো? যখন দ্রবণ দুইটাকে অ্যাড করবা, ডিভাইডেড বাই আমরা কত লিখবো? 2v এক্স্যাক্টলি 2v লিখবো। এটা হচ্ছে আমাদের ডিভাইডেড বাই 2v। সো এটা যদি আমরা বুঝে থাকি দেন আমরা বুঝতে পারতেছি এখান থেকে অ্যাকচুয়ালি ভিভি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং এম প্লাস এর ঘনমাত্রা আসতেছে 0.15 মোলার। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে যেহেতু এম প্লাস এবং এন এগুলো দুইটাই হচ্ছে 1:1 রেশিওতে আছে, তারপরে ঠিক সেম ভাবে ইনফরমেশন থেকে আমরা বলতে পারি যে এন মাইনাস এর ঘনমাত্রা তোমার হচ্ছে 0.15 মোলার। ক্লিয়ার সবার? জি ভাই। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকি ঠিক সেম ভাবে আমরা হচ্ছে পি কিউ লবণ থেকে আমরা এই পাত্র থেকে আমরা এখন ঘনমাত্রা বের করি। সো ঘনমাত্রা বের করি ফার্স্টে পি প্লাস এর। সো পি প্লাস এর ঘনমাত্রা কি হবে? পি প্লাস এর ঘনমাত্রাটা হবে আসলে, আচ্ছা আমি মিটিংটা ক্লোজ করে দিয়ে তোমরা তোমরা আবার সেম লিংকে জয়েন করো। আমি এটা ক্লোজ করে দিচ্ছি।